সেক্ষেত্রে কিন্তু এই যে ধারাটা এটি কিন্তু রাজনৈতিক ক্ষমতায়নে এবং একজন নাগরিকের রাজনৈতিক অংশগ্রহণকে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় করে তোলে এবং এই জায়গাটা আমার মনে হয় যে রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নারী পুরুষ সবার জন্যই আসলে এটি একটা বাধা। আমি আসলে আমার এই আইনি লড়াইয়ের যে রাজনৈতিক দিকটা সেটা বলতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, বিষয়টা হচ্ছে যে একটা আইন, সেই আইন যদি আসলে আইনের যেই আ কারণ আসলে আইনটা যেই কারণে আসলে তৈরি হয়েছিল, যাদের আসলে এই নির্বাচন প্রক্রিয়া থেকে বা একটা অবৈধ আনডিউ একটা প্রভাব বিস্তার করার জায়গা থেকে যাদের আসলে সরানোর জন্য এই আইনটা করা হয়েছিল, সেটা হচ্ছে মেইনলি আমলা, আইজিপি যারা আসলে সত্যিকার অর্থেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে এই ৩ বছর অতিবাহিত হওয়ার আগেই তারা যদি আসলে নির্বাচন করে, সেক্ষেত্রে যেই কনস্টিটিউয়েন্সিতে তারা নির্বাচন করে, সেই ভোটারদের উপর একটা প্রভাব বিস্তার করবার জায়গা থাকে এবং সে যদি আসলে নির্বাচিত হয়, সেই প্রতিষ্ঠানকেও এক ধরনের অবৈধ সুবিধা দেওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু প্রথমত আমার আ জায়গাটা হচ্ছে যে একজন আ যদি বলি যে স্ট্যাচুটরি অথরিটি, একটা ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেখানকার একজন কর্মকর্তা, তার আসলে কিভাবে এই সক্ষমতা আছে বা এই প্রশাসনিক জায়গায় তার আসলে কতটা সক্ষমতা আছে যে একটা কনস্টিটিউয়েন্সিকে প্রভাব বিস্তার করার বা কোনো একটি প্রতিষ্ঠানকে একটা অবৈধ সুবিধা দেওয়া। সুতরাং এবং এখানে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে এটি আরও অসম্ভব। কারণ এখানে সংরক্ষিত নারী আসনের যারা প্রার্থীরা থাকে তাদের কোনো কনস্টিটিউয়েন্সি থাকে না। আপনারা জানেন। এবং তাদের যারা ভোটার তারা হচ্ছে ৩০০ আসনের যারা সাংসদ তারা। সুতরাং এই জায়গায় কোনোভাবেই এটি আসলে অ্যাপ্লিকেবল না আমার উপরে এই আরপিওর এই ধারাটি। এবং আমার মনে হয় যে এই ধারাটি আসলে আরও স্পষ্ট হওয়ার জায়গা রাখে। কারণ পৃথিবীর কোনো দেশেই এরকম একটা অস্পষ্ট ধারা নাই যেখানে আসলে যারা তরুণরা যারা রাজনীতিতে আসবে, আমরা বলছি ৫ আগস্ট পরবর্তী সময় আপনারা জানেন আমরা সবাই বলছি তরুণদের রাজনীতিতে আসতে হবে। এখন এই সরকারি চাকরি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম করে আসলে যারা সত্যিকার অর্থেই খুব নিরীহ কোনো যেই জায়গাগুলো আছে, ধরেন একজন প্রাইমারি স্কুল শিক্ষক বা ধরেন একজন সাধারণ ব্যাংক কর্মকর্তা, তারা যদি আসলে এই ৩ বছরের বারের কারণে তারা যদি নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে এসেও জনগণের সেবায় রাজনীতি করতে আসে বা নির্বাচন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই যে ধারাটা এটি কিন্তু রাজনৈতিক ক্ষমতায়নে এবং একজন নাগরিকের রাজনৈতিক অংশগ্রহণকে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় করে তোলে এবং এই জায়গাটা আমার মনে হয় যে রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নারী পুরুষ সবার জন্যই আসলে এটি একটা বাধা। এবং দেখেন, আমি যদি বলি যে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটা যদি বাংলাদেশ কৃষি ব্যাংক না হয়ে যে কোনো বেসরকারি ব্যাংক হতো, সেখানে কিন্তু তার কোনো এই বারটা নাই। সুতরাং অথচ আমাদের কিন্তু জব ডেসক্রিপশন সেইম, আমরা কাজ একই করি। সুতরাং এটি একটা নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে আমি মনে করি এবং রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে এবং সংসদে আসলে প্রতিনিধিত্ব করবার ক্ষেত্রে বিশেষ করে নারীদের এটি একটা খুব বড় বাধা। আর আমরা বলছি যে শিক্ষিত মানুষ রাজনীতিতে আসতে হবে। শিক্ষিত মানুষ রাজনীতিতে না আসলে রাজনীতির যে বস্তাপচা রাজনীতির চেহারা এটা পরিবর্তন হবে না। তাহলে শিক্ষিত মানুষ যদি নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে এই রাজনীতিতে আসতে চায়, সেক্ষেত্রে তাকে যদি এই ধরনের কালো আইন দিয়ে বাধা তৈরি করে রাখা হয়, সেটা কিন্তু আমাদের এই নতুন যে বাংলাদেশের কথা আমরা বলছি, রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনের কথা বলছি, সেখানে একটা বড় প্রশ্নবোধক জায়গা যে আমরা সেটা কিভাবে বাস্তবায়ন করতে পারবো। একজন রাজনীতিবিদ হিসেবে, একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে আমার চাওয়া হচ্ছে যে আইনের যে অসঙ্গতি সেটি পরিষ্কার হোক, সেটি স্পষ্ট হোক। আমি মহামান্য হাইকোর্টের প্রতি এই আবেদনই আমার আইনজীবীর পক্ষ থেকে জানাবো যে এই আইনের ধারাটি স্পষ্ট হওয়া দরকার। এখানে লড়াইটা শুধুমাত্র আমার একলার না। আমি বিশ্বাস করি এই আইনের ধারাটি স্পষ্ট যদি হয়, আসলে যদি এরকমই হয় যে আমলাদের আপনাদের আটকানোর প্রয়োজন বা আইজিপিদের বা গুরুত্বপূর্ণ পদধারী যারা সত্যিকার অর্থেই প্রভাব বিস্তার করতে পারে রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, তাদের আপনারা আটকান। কিন্তু যারা আসলে এই ধরনের নিরীহ চাকরিতে ছিল তাদের আটকানো আমার মনে হয় না এটা খুব সঙ্গত বিষয়। সুতরাং আমার আবেদন এটাই যে এই আইনের ধারাটি আসলে আমি আশা করি স্পষ্ট হবে এবং হাইকোর্টের আজকের যে রুল, এই রুলের মাধ্যমে আমরা সেই আইনি লড়াইটি চালিয়ে যেতে পারবো। ত্রয়োদশ সংসদ নির্বাচনের কথা বলছেন, সেটি
একটা ভালো নির্বাচন হয়েছে। কিন্তু বেআইনিভাবে কেন? দেখেন, আমি যদিও এখানে বলি যে রাজনৈতিক জায়গা থেকে আইন তো সবার জন্য সমান আমরা জানি। কিন্তু আপনারা দেখেন যে বিএনপির কিন্তু ৪ জন সংরক্ষিত নারী আসনে তারা কিন্তু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু তাদের কিন্তু এই আরপিও অনুযায়ী তাদের নানান ধরনের অযোগ্যতা আছে। একজন একই রকম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তিনি চাকরিতে ছিলেন এবং তার চাকরির ৩ বছর অতিবাহিত তো দূরের কথা। তিনি ২৬শে এপ্রিল যখন আসলে এই সমালোচনাগুলো সামনে এসছে, তখন তিনি আসলে পদত্যাগ করেছেন। কিন্তু সেটি আসলে সরকারি দল হয়, এটির বিষয়ে খুব বেশি কথাবার্তা আসেনি সামনে। সুতরাং এই জায়গায় তো আসলে অবশ্যই মানে সেটিও আইনের ব্যত্যয়। এবং এই জায়গাতে আমার পক্ষের আইনজীবী যারা, তারা হচ্ছে যে আর্গুমেন্টটা এনেছেন, সেটা হচ্ছে যে এটা টার্মিনেশন, এটার ব্যাখ্যা দিয়েছেন আমার আইনজীবী। তো সেই জায়গা থেকে এটিকে বেআইনি বলা হচ্ছে।